সেক্টরের সাব সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জেনারেল আবেদিনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। লেফটেন্যান্ট কর্নেল জেনারেল আবেদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় নেতা জনাব ইশতিয়াক আজিজ উলফাত, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের গর্ব বিশিষ্ট জাতীয় নেতা, দীর্ঘদিন যাবৎ যারা যিনি এই বিএনপিকে বিভিন্নভাবে গড়ে তুলেছেন, সেই জিয়াউর রহমান সাহেবের সময় থেকে আমাদের প্রিয় নেতা জনাব নজরুল ইসলাম খান। উপস্থিত আছেন মঞ্চে বিশিষ্ট মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার প্রিয় মুক্তিযোদ্ধারা যারা আজকে আগ্রহের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের তথা বাঙালির ইতিহাসে একটি ধ্রুব তারা। আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন, ভারতবর্ষ, পরে ভারত, পাকিস্তান, বাংলাদেশ বা ইস্ট পাকিস্তান, এই প্রেক্ষাপটে ৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবির্ভাব ছিল একটি ধ্রুব তারার মতো, বিশেষ করে আমাদের পূর্ব বাংলা বা বর্তমান বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকীর ব্যাপারে প্রথমে যেটা বলতে হয়, আপনারা সবাই জানেন যে তিনি বাংলাদেশ পাকিস্তান আর্মিতে কমিশনের পরে পাকিস্তানে তার পরিবারের সাথে, তার পিতা এবং পরিবারের সাথে বেশিরভাগ সময় ওইখানেই কাটিয়েছিলেন এবং সেখানে থেকেই তিনি পাকিস্তান আর্মিতে যোগ দেন এবং পাকিস্তান আর্মিতে একজন অসাধারণ আউটস্ট্যান্ডিং অফিসার ছিলেন, যার উদাহরণস্বরূপ তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার তৈরির কারিগর ছিলেন। তিনি ছিলেন একজন প্রসিদ্ধ ইন্সট্রাক্টর, একজন শিক্ষক এবং প্লাটুন কমান্ডার। তখন থেকেই তার প্রতিভা সম্বন্ধে সবাই জানত এবং পরবর্তীতে 65 যুদ্ধে, 65 যুদ্ধে তিনি ব্যাপক ভূমিকা পালন করেন ভারত ইন্ডিয়ার বিরুদ্ধে। সেই 65 ওয়ারের যেই খ্যাতি তিনি অর্জন করেছিলেন, তাতে পুরো পাকিস্তান আর্মি তাকে এক নামে চিনতেন। কিন্তু সিনিয়রিটির কারণে তিনি 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড ছিলেন ৭১ সালে। কথা কম বলতেন, কাজ বেশি করতেন। যা তিনি মনে করতেন সঠিক, তিনি তাই করতেন, অকুতোভয় একজন অফিসার। ৭১ সালে যখন 26শে মার্চ বা 25শে মার্চ রাতে পাকিস্তানিদের আক্রমণে, হামলায় বাংলাদেশের সৈনিকরা, বাংলাদেশের জনসাধারণ, বাংলাদেশের মানুষরা যখন একটি চরম ক্রান্তি লগ্নে ছিলেন, তখন কিন্তু সেই তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের আত্মরক্ষার জন্য যে যেভাবে পারে পালাইছে, কিন্তু ওরা ফিরে তাকায় নাই যে আমরা যাদেরকে রেখে যাচ্ছি এই দেশের নাগরিকদের, বাংলাদেশের নাগরিকদের
জনগণকে তাদের ব্যাপারে কোনো চিন্তা না করে কোন রকমের কোথাও না কোথাও গিয়ে আশ্রয় নিয়েছে। তার মধ্যে সর্ববৃহৎ উদাহরণ হলো শেখ মুজিবুর রহমান, যিনি স্বেচ্ছায় পাকিস্তান আর্মির কাছে আত্মসমর্পণ করেছিলেন। শেখ মুজিবুর রহমান কোনো মুক্তিযুদ্ধ চায় নাই। অনেক অনেক লেখা আপনারা পড়েছেন, পুনরাবৃত্তি করবো না। তিনি কোনোভাবেই মুক্তিযুদ্ধের সাথে পক্ষে ছিলেন না এবং স্বেচ্ছায় পাকিস্তানিদের হাতে ধরা দিয়েছেন, যাতে নাকি তার দায়িত্ব থেকে তিনি এড়াতে পারেন। তিনি অন্যদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা পালাও, কিন্তু বাংলাদেশের জনগণের জন্য কি হবে সেই ব্যাপারে তার কোনো সুনির্দিষ্ট কোনো নির্দেশ ছিল না। সেই পরিস্থিতিতে একজন মেজর জিয়া আমাদের সম্ভবত এই দেশের সৌভাগ্য, এই দেশের ভাগ্য যে এমন একজন ব্যক্তি আবির্ভূত হয় এবং একটা ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড, তার কমান্ডিং অফিসার ছিল পাকিস্তানি, এবং সেই পাকিস্তানি কৌশলে ওই সময় শুধু 28 বেঙ্গল রেজিমেন্ট না, যতগুলি বেঙ্গল রেজিমেন্ট ছিল আপনারা জানেন, বিভিন্ন কায়দা করে এই ওই রেজিমেন্টগুলিতে বাংলাদেশের বাঙালি অফিসার, বাঙালি সৈনিকদেরকে আলাদা করে আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিল। এবং আস্তে আস্তে প্রায় সবগুলিতে এই যে একটা একটা করে বললে অনেক বেশি সময় নেবে, কি করে আসছেন আপনারা অনেকে জানেন, আপনারা অনেক প্রাক্তন মুক্তিযোদ্ধা এবং সৈনিক এই সমস্ত ইউনিটের সাথে আপনারা ছিলেন। তো 28 বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড তাকে কৌশলে পাঠিয়ে দিচ্ছিল কোর্টে, এবং তিনি জানতেন যে এটা দুরভিসন্ধি, সুতরাং তিনিও ভাবছিলেন যে কিভাবে এটা থেকে বেরোনো যায়, এবং আস্তে ধীরে বা বিভিন্ন বাধার বা সম্মুখীন হয়ে এবং সেই বাধাগুলিকে খুব জোরে সোরে কোনো অতিক্রম না করেও তিনি সময় নিচ্ছিলেন আর অপেক্ষা করছিলেন যে পিছনে কি হচ্ছে। পিছনে তখন যে অফিসাররা ছিলেন, কর্নেল অলি বা ব্রিগেডিয়ার খালেকুজ্জামান সহ আরো অন্যান্য অফিসার, বাংলাদেশ অফিসার, তারা যোগাযোগ রাখছিলেন ওনার সাথে, এবং একটা পর্যায়ে সিদ্ধান্ত হলো যে অতি সত্বর গিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলা, মেজর জিয়াউর রহমানকে বলা যে আপনি আর আগাবেন না, জলদি আপনি ফিরে আসেন। এটা আপনারা এই কাহিনী আপনারা সবাই জানেন, তবু আমি একটু আজকে এই জন্মদিন উপলক্ষে বলছি যে কিভাবে এই ব্যক্তিটির হয়, আমাদের এই ক্রান্তি লগ্নে কিভাবে তিনি হাল ধরেছিলেন সেটা আপনারা সবাই জানেন। তো সেখান থেকে আপনারা জানেন যে ওখান থেকে তিনি ফিরে আসেন, এবং আসার আগেই যে ঘটনা ঘটেছিল যে পাকিস্তান আর্মির লোকেরা আদেশ দিয়েছিল যে সৈনিকরা যেন অস্ত্র সমর্পণ করেন। এটা অন্যান্য সব ইউনিটে একই কাজ করেছিল, কিন্তু অস্ত্র সমর্পণ করবে কি করবে না এই দ্বিধায় যখন তারা ছিলেন আমাদের সৈনিকরা, অষ্টম বেঙ্গলের, আপনারা জানেন আমি অষ্টম বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলাম। পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়া আমাকে কমান্ডিং অফিসার বানিয়েছিলেন, এবং ওনার শাহাদাত বরণের আগ পর্যন্ত আমি সেই ইউনিটে ছিলাম ঢাকায়, ওনার আবাসস্থলের কাছাকাছি, ওনার নিরাপত্তা এবং অন্যান্য জিনিস ঢাকায় আমরা দেখাশোনা করতাম। অষ্টম বেঙ্গল রেজিমেন্ট, তো অষ্টম বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা তখন বেগম খালেদা জিয়ার কাছে গেলেন, পাশেই বাসা, গিয়ে বললেন যে পাকিস্তান আর্মি আমাদেরকে চাপ দিচ্ছে অস্ত্র সমর্পণ করতে, কিন্তু মেজর জিয়াউর রহমান সাহেব না, এই অবস্থা আমরা কি করি? ইতিহাসে লেখা আছে। এবং প্রথম মুক্তিযুদ্ধ বলবো প্রেসিডেন্ট জিয়ার পরে বা অন্যান্য অফিসারদের পরে একজন প্রথম নারী মুক্তিযোদ্ধা হলেন বেগম খালেদা জিয়া, যিনি বলেছেন যে অস্ত্র সমর্পণ করবেন না যতক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট জিয়া এসে নির্দেশ তার সিদ্ধান্ত না জানায়। এবং সেই অস্ত্র যদি তখন জমা হতো, সাথে সাথে সবগুলিকে
কোয়ার্টার গার্ডে ঘুরে ঢুকে বন্দি করে এই পুরো এক বেঙ্গলের যে উদ্যোগ এটা নস্যাৎ করে দিত। একমাত্র সিদ্ধান্ত এবং একজন নারী কিভাবে এইরকম একটি সিদ্ধান্ত দিতে পারে, আপনারা যদি গভীরভাবে চিন্তা করেন যে তার দূরদর্শিতা, তার সেই ওই ধরনের একটা পরিস্থিতিতে কিভাবে একটা সুন্দর সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, সেই হলো বেগম খালেদা জিয়া, যিনি প্রেসিডেন্ট জিয়া স্বরূপ শাহাদাত বরণের পরে 9 বৎসর রাস্তায় রাস্তায় ঘুরে এই দলকে আবার ক্ষমতায় এনেছে।